আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শেখ হাসিনার পতনের 1 মাস পূর্তিতে আজ ঢাকায় শহীদ মার্চ কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। জাতীয় সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পরিকল্পনা জানালেন তারেক রহমান। ঢাকার নেতাকর্মীদের সাথে মতবিনিময়। পদত্যাগের সব প্রস্তুতি শেষ, আজ সংবাদ সম্মেলনে ঘোষণা দিতে পারেন প্রধান নির্বাচন কমিশনার। এবং শ্রমিক আন্দোলনে বন্ধ হচ্ছে একের পর এক কারখানা, নেপথ্যে রাজনৈতিক ইন্ধন, কঠোর অবস্থানে সরকার। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের 1 মাস পূর্তিতে আজ শহীদ মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলনে সমন্বয়ক সার্জিস আলম এই কর্মসূচি ঘোষণা করেন। এ সময় অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আর কোনো স্বৈরাচার যাতে জন্ম নিতে না পারে তা নিশ্চিত করতে রাষ্ট্র ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার করতে হবে। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী কর্মসূচি কি হবে তা নিয়ে সংবাদ সম্মেলন করে সংগঠনটির নেতৃবৃন্দ। সংগঠনের জেলা উপজেলায় কমিটি গঠন, 6 সেপ্টেম্বর থেকে সারা দেশে সফর কর্মসূচি সহ গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তিতে শহীদ মার্চ করার ঘোষণা দেওয়া হয়। এ সময় সংগঠনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, রক্তের দাগ এখনো শুকায়নি। স্বৈরাচার পতনে আহত অনেকেই এখনো হাসপাতালে, তাই বিজয় মিছিল নয়, শহীদ মার্চ করা হবে। এতে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি। আমার ওই শহীদ ভাইদের, আমার যে ভাই বোনগুলো তাদের হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, তাদেরকে স্মরণ করে, তাদের স্মৃতিকে ধারণ করে আমরা আগামীকাল 5 সেপ্টেম্বর আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদ মার্চ করতে চাই। এ সময় রাষ্ট্র সংস্কারের বিষয়ে আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, শেখ হাসিনা সরকারি প্রতিষ্ঠানগুলো ব্যবহার করে স্বৈরাচারী রাজত্ব কায়েম করেছিল। সকল প্রতিষ্ঠানে সংস্কার করতে হবে। বাংলাদেশ পুনর্গঠনের জন্য কোন কোন প্রিন্সিপালের ভিত্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করব, যেখানে আর কখনোই কোনো ধরনের কোনো রূপে আর ফ্যাসিজম ফিরবে না, এই ধরনের রাষ্ট্র ব্যবস্থাকে নিশ্চিত করার জন্য আমাদের কিছু ভ্যালুস ক্রিয়েট করতে হবে। প্রভু চলে গিয়েছে, দাসরা কিন্তু এখনো যায় নাই। প্রভু কিন্তু থাকে একজন, কিন্তু গত 16 বছরে এত লক্ষ কোটি দাস উৎপাদন করেছে। এখন আমাদের যুদ্ধটা কিন্তু এই দাসদের বিরুদ্ধে। শহীদ মার্চ বৃহস্পতিবার বিকেল 3টায় রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত, কলাবাগান, মানিক মিয়া অ্যাভিনিউ, ফার্মগেট, কাউরান বাজার, শাহবাগ হয়ে রাজু ভাস্কর্যে এসে শেষ হবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। আগামীতে জনগণের সমর্থন পেলে জাতীয় সরকার গঠন করে বিএনপি রাষ্ট্র পরিচালনা করতে চায় বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা বিভাগের তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় করতে গিয়ে তিনি একথা বলেন। বিগত সরকারে শাসনামলের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, একদলীয় এক ব্যক্তির শাসন কায়েম করে জনগণের সব অধিকার কেড়ে নিয়েছিল আওয়ামী লীগ। দেশ পরিচালনায় জ্ঞানী, গুণী, সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিএনপি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করতে চায় বলে জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দলকে সংগঠিত করা এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে তৃণমূল পর্যায়ে মত বিনিময় করছেন তারেক রহমান। তিনি বলেন, গুণী শিক্ষক, গবেষক, সাহিত্যিক, সাংবাদিক, বিশেষজ্ঞ, মানবাধিকার কর্মী সহ বিশিষ্টজনদের জাতীয় সরকারে প্রত্যাশা করে বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসভবন ফিরোজায় গেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা ক্যাথরিন কুক। রাত 8:30টার দিকে গুলশানের এই বাসভবনে পৌঁছান ব্রিটিশ হাইকমিশনার। এই সময় ফিরোজায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এম জাহিদ হোসেন, খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক FM সিদ্দিকী এবং বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য তাবিত আউয়াল। দীর্ঘ 7 বছর পর কোনো বিদেশি কূটনীতিকের সাথে এটি খালেদা জিয়ার প্রথম সাক্ষাৎ হলো। ওদের প্রধান বিষয়টা ছিল ম্যাডামের শরীর কেমন আছে, ভালো আছে কিনা,
উনি কি বাইরে চিকিৎসার জন্য যাওয়ার জন্য ওনার শারীরিকভাবে ওনার প্রস্তুতি আছে কিনা, ঠিক আছেন কিনা। বাংলাদেশের যে নতুন প্রেক্ষাপটে তাদের যে চিন্তা, তাদের যে ভাবনা, তারা ম্যাডামকে জানিয়েছে সেটা, যে তারা কি করতে চাচ্ছে বাংলাদেশের বিভিন্ন সমস্যার সমাধানে, তারা কি করতে চাচ্ছে, দুই দেশের সম্পর্ক উন্নয়নে তারা কি করতে চায়, ম্যাডামকে তারা অবগত করেছে। সেটা পদত্যাগ করতে যাচ্ছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বেলা 12টায় সংবাদ সম্মেলন ডেকেছেন সিইসি। ইসির কর্মকর্তারা জানান, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরই পদত্যাগের প্রস্তুতি নিতে থাকেন সিইসি ও 4 কমিশনার। তাদের পদত্যাগের দাবিতে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ করে ছাত্র জনতা। বিস্তারিত ইকরামুল হক সাইমের রিপোর্টে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ 2009 সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর টানা 3 সংসদ নির্বাচন ছিল চরম প্রশ্নবিদ্ধ। সবশেষ 2024 সালে 30 জানুয়ারি বিএনপি ও সমমনা দলগুলোর অংশগ্রহণ ছাড়াই একতরফা নির্বাচন পরিচালনা করে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। ওই নির্বাচনের প্রকাশিত ভোটের হার নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে ইসি। হাবিবুল আউয়ালের আমলে সংসদ ছাড়াও স্থানীয় সব নির্বাচনও বর্জন করে সরকার বিরোধীরা। দায়িত্ব নিয়ে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে আউয়াল কমিশন বিএনপি সহ সব রাজনৈতিক দলগুলোকে ভোটে অংশ নেওয়ার আহ্বান জানালেও তাতে মোটেই সাড়া মেলেনি। বিরোধী শিবিরের অংশগ্রহণ ছাড়াই সংলাপ করে কমিশন। সেই ডায়ালগগুলো আপনারা শুধু আমাদের সাথে নয়, আপনারা আপনাদের যে রাজনৈতিক সহকর্মীগণ আছেন তাদের সাথে আলোচনা করবেন। ইসির প্রতি আস্থা ফেরানোকে নির্বাচনী রোডম্যাপে বড় চ্যালেঞ্জ হিসাবে নিলেও সময় গড়াতে বাড়ে অনাস্থা। মানুষের জীবনটাও কিন্তু চ্যালেঞ্জ, নির্বাচনও একটা চ্যালেঞ্জ, কিন্তু কোনো চ্যালেঞ্জকে তো ভয় পেলে হবে না। রাজনৈতিক বিতর্কের মধ্যে 150 আসনে ইভিএমে ভোট করার পরিকল্পনা নিয়ে পরে পিছু হটে আউয়াল কমিশন। কয়েকটি নির্বাচনে সিসি ক্যামেরার ব্যবহার করলেও সক্ষমতার অজুহাতে দ্বাদশ সংসদ নির্বাচনে তা থেকে সরে আসে ইসি। তবে সংসদ নির্বাচন একতরফা ও অগ্রহণযোগ্য হওয়ায় অতৃপ্তি ফুটে ওঠে কাজী হাবিবুল আউয়ালের কণ্ঠে। যদিও প্রশ্নবিদ্ধ নির্বাচন আয়োজনের দায় সরাসরি নিজের ঘাড়ে নেননি কখনো। রাজনৈতিকভাবে খুব ব্যাপক অংশগ্রহণ হয়নি। যখন রাজনৈতিকভাবে ব্যাপক অংশগ্রহণ হয় সার্বিক, তখন ভোটারদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনাটা বেড়ে যায়। 5 জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের পর বিদায় ঘণ্টা বাজে হাবিবুল আউয়াল কমিশনে। এই ধরনের কোন নির্বাচন কমিশনারকে আমরা নির্বাচন কমিশনে দেখতে চাই না। বুধবার কমিশনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয় নির্বাচন ভবনের সামনে। এ বিষয়ে সিইসির কক্ষে অনুষ্ঠিত হয় রুদ্ধদ্বার বৈঠক। পরে সাংবাদিকরা পদত্যাগের বিষয়ে জানতে চাইলে সরাসরি মন্তব্য করেননি সিইসি। বলেন, সিদ্ধান্ত জানাবেন বৃহস্পতিবার দুপুরে। কালকে কথা বলবো প্লিজ। বলেছি তো আপনাদেরকে কালকে দাওয়াত করা হয়েছে, কালকে আসবে। আমি তো বলেছি নো কমেন্ট, আমি এখন কোনো কমেন্ট করব না। কালকে দাওয়াত করা হয়েছে, আপনারা আসেন। রাষ্ট্রপতি আপনার সাথে দেখা করতে বলেছেন। স্যার কালকে সিদ্ধান্ত নিচ্ছেন, স্যার কখন দেখা করবেন? স্যার সিদ্ধান্ত নিচ্ছেন আসলে বলতে 2022 সালের 26 ফেব্রুয়ারি দায়িত্ব নেয় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ঘুষ দুর্নীতি পুরোপুরি বন্ধ করে সরকারি দপ্তরের সব সেবা সহজ করার মাধ্যমে জনগণের সন্তুষ্টি অর্জন করতে সচিবদের প্রতি নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 55টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সাথে বৈঠকে তিনি বলেন, নিজ নিজ ক্ষেত্রে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে সবাইকে নতুন বাংলাদেশ গড়তে হবে। ডক্টর ইউনূস বলেন, গত বাধা চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করতে হবে। প্রতিটি মন্ত্রণালয়ে স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদী সংস্কার পরিকল্পনা নিতে সচিবদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সাথে সরকারি টাকার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দিয়ে তিনি বলেন, সরকারি ক্রয়ে যথার্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশ নিয়ে বিশ্বব্যাপী যে ইতিবাচক ধারণা তৈরি হয়েছে তা দেশের স্বার্থে সর্বোত্তম উপায়ে কাজে লাগানোর কথাও বলেন ডক্টর ইউনূস। শ্রমিক আন্দোলনে বন্ধ হচ্ছে একের পর এক শিল্প কারখানা, আর এর পেছনে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতারা ইন্ধন দিচ্ছে দাবি করে শ্রম উপদেষ্টা বলেন, তাদের দমনে কঠোর হচ্ছে সরকার। গ্রেফতারের নির্দেশনা দেওয়া হয়েছে বিশৃঙ্খলাকারীদের। সচিবালয়ে বৈঠক শেষে এসব কথা বলেন উপদেষ্টারা। আইজিপি জানান, পুলিশি কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চলছে। মাহবুব কবির চপলের রিপোর্ট।
শ্রমিক আন্দোলন ছড়িয়ে পড়ছে বিভিন্ন স্থানে, রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে তারা। এতে আতঙ্কিত গাজীপুর, আশুলিয়া, সাভার, নরসিংদী সহ বিভিন্ন এলাকার শিল্প কারখানার মালিকরা। এর মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে শতাধিক কারখানা, ব্যাহত হচ্ছে উৎপাদন। নবীনগর, চন্দ্রা, কালিয়াকৈর রোড বন্ধ করে শ্রমিকের নাম ধারণ করে বিভিন্ন ফ্যাক্টরি বন্ধ করার চেষ্টা করা হয়। শ্রমিক অসন্তোষের কারণ বের করতে তদন্ত করছে সরকার। বিষয়টি নিয়ে সচিবালয়ে জরুরি বৈঠকে বসেন স্বরাষ্ট্র, আইন, শ্রম, শিল্প সহ 6 উপদেষ্টা। এর পেছনে রাজনৈতিক ইন্ধন আছে বলে জানান শ্রম উপদেষ্টা। আওয়ামী লীগের লোকেরা যেই সিন্ডিকেটগুলো সামলাতো তারা তো সেগুলো ছেড়ে চলে গেছে। এখন যারা দখলের পায়তারা করছে এবং এসে সেখানে সন্ত্রাস করছে, এখানে স্থানীয়ভাবে আওয়ামী লীগও আছে কিছু জায়গায় এবং কিছু বিএনপির স্থানীয় নেতৃবৃন্দেরও আমরা সংশ্লিষ্টতা পেয়েছি। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমাদের এই বিষয়ে কথা হচ্ছে, যাতে তারা তাদেরকে নিবৃত্ত রাখেন। তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব এবং অলরেডি আমাদের কাছে যে ইনফরমেশন আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, সেই ইনফরমেশনের ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করা হবে। আন্দোলনকারীদের দমাতে সরকার কঠোর অবস্থানে যাচ্ছে বলে জানান উপদেষ্টারা। রাস্তা বন্ধ করে দেওয়া মানে তো 50 জন মিলে যদি রাস্তায় বসে পড়ে 5-50 লক্ষ লোকের অসুবিধা হচ্ছে, আসা যাওয়ায় ইকোনমির অসুবিধা হচ্ছে। তাদেরকে সরানোর জন্য যদি আমাদের ফোর্স ব্যবহার করতে হয়, লাঠিচার্জ করতে হয়, জলকামান ব্যবহার করতে হয়, আমরা করব। এ সময় আইজিপি মইনুল ইসলাম জানান, শিল্পাঞ্চল সহ দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমাদের বাহিনীর 2জন এক্স প্রধান তারাও কিন্তু অ্যারেস্ট হয়েছে। যারা দুর্নীতি থেকে আরম্ভ করে অন্যায় অনিয়ম সবাই কিন্তু আইনের আওতায় আসবে। যেসব জায়গায় আমাদের কার্যক্রম একটু স্থগিত ছিল মাঝখানে, সেই কার্যক্রম চলমান করার জন্য এটাকে যেন আরও এনফোর্স করা যায়, সে কারণে আমরা কিন্তু ব্যাপক আকারে বদলি করেছি। অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান আইজিপি। যে লাইসেন্সকৃত অস্ত্র, যেটি মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুর ও নিউ মার্কেট থানায় করা হত্যা মামলায় গ্রেফতার সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও শহীদুল হককে রিমান্ডে নিয়েছে পুলিশ। ঢাকার সিএমএম কোর্টে হাজির করে তদন্তকারী কর্মকর্তা তাদের রিমান্ড চান। শুনানি শেষে হত্যা মামলায় শহীদুল হকের 7 দিন এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 8 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিপোর্ট করছেন জিএম তসলিম। কড়া নিরাপত্তায় সকাল 6:30টার দিকে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ও শহীদুল হককে আদালতে হাজির করে পুলিশ। এদিন মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আব্দুল্লাহ আল মামুনকে 10 দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার মামলায় গ্রেফতার পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শহীদুলের বিরুদ্ধে এই ঘটনার সঙ্গে হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি তদন্ত কর্মকর্তা উদ্ঘাটন করেন এবং আরো অধিক তদন্তের জন্য তাই রিমান্ডে চাওয়ার দরখাস্ত দেন এবং এই রিমান্ড দরখাস্ত দেওয়ার পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত রিমান্ড 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আব্দুল্লাহ আল মামুন সদ্য যিনি আইজিপি ছিলেন, প্রধানমন্ত্রী কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সলা পরামর্শ করে এবং সেখান থেকে বের হয়ে আসে তিনি তার অফিসে সাংবাদিকদের সামনে এবং টেলিভিশনে বিভিন্ন মিডিয়াতে তিনি বলেছেন যে কঠোর হস্তে এই আন্দোলনকে দমন করা হবে এবং এও বলেছেন যে দেখামাত্র গুলি করা হবে কেউ যদি এই আন্দোলনে শরিক হয়। বসিলা চৌরাস্তায় যে হত্যাটা হয়েছিল দোকানি আব্দুল সাইদ, এই হত্যার সঙ্গে জড়িত থাকার কারণে তাকে গ্রেপ্তার করে এবং এই মামলায় শুনানি অন্তে তার বিরুদ্ধে 8 দিনের রিমান্ড মঞ্জুর করে। হত্যা মামলায় সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো রিমান্ড হয় না। আমরা বিজ্ঞ আদালতের সাবমিশনগুলো রেখেছি যে আইন যে মামলাগুলি হচ্ছে ঢালাওভাবে এই মামলাগুলোতে ভবিষ্যৎ কি এবং ভবিষ্যৎ যদি না থাকে তাহলে বাদী ক্ষতিগ্রস্ত হবে এবং প্রকৃত বিচার পাবে না। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের অনুমতি নিয়ে নিজেকে নির্দোষ দাবি করে বক্তব্য রাখেন সাবেক পুলিশ প্রধান শহীদুল হক। তবে এই সময় নিশ্চুপ ছিলেন সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। এর আগে গতরাতে উত্তরা থেকে তাদের দুজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ ডিবি। এদিকে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফিকে হাজারীবাগ থানার অপহরণ মামলায় আদালতে হাজির করে পুলিশ। সকাল 6:45টার দিকে তাকে আদালতে তোলা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে 10 দিনের রিমান্ড নিতে আবেদন করে পুলিশ।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান 8 দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে সোমবার কাফির বিরুদ্ধে মরদেহ পুড়িয়ে ফেলার অভিযোগে আশুলিয়া থানা ও হাজারীবাগ থানায় মামলা দায়ের হয়। প্রাথমিকভাবে আশুলিয়ার ঘটনায় তার সংশ্লিষ্টতা পাওয়ায় বিমানবন্দর থেকে ডিবি পুলিশ কাফিকে আটক করে। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। 2-3 বছরের মধ্যে আর্থিক খাত পুনরুদ্ধার হবে বলে আশা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। অর্থ পাচার ও আত্মসাতের কারণে সংকটে থাকা 8 ব্যাংককে সীমিত আকারে তারল্য যোগান দেওয়া হবে বলে জানান তিনি। ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাথে আলোচনা শেষে গভর্নর জানান, ঋণ খেলাপিদের অর্থ সম্পদ জব্দ করে ঋণের অর্থ উদ্ধার করবে বাংলাদেশ ব্যাংক। শারফুল আলমের রিপোর্ট। নামে বেনামে প্রায় 2 লাখ কোটি টাকা হাতিয়ে নিয়েছে এস আলম গ্রুপ। লুটপাটের কারণে তাদের মালিকানায় থাকা ব্যাংকগুলো চরম আর্থিক সংকটে। গ্রাহকরা নগদ টাকা তুলতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন প্রতিনিয়ত। এমনকি সরকারি সেবা নিতে গিয়েও ভোগান্তিতে পড়েন ওইসব ব্যাংকের গ্রাহকরা। গ্রাহকদের সেই সব দুর্ভোগ লাঘবে এবার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকিং খাত থেকে বড় রকমের অর্থ বিভিন্নভাবে পাচার করা হয়েছে, আত্মসাৎ করা হয়েছে এবং সেটা প্রধানত একটা ব্যাংকের মধ্যেই সীমিত আছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি। আমরা এই লিকুইডিটি ক্রাইসিসটা সলভ করার ব্যবস্থা করছি, সীমিত আকারের হলেও যাতে কাস্টমারদের কিছুটা হলেও রিলিফ দেওয়া হয়। এগুলোর ডিপোজিটরকেও আমরা প্রত্যেককে আমরা রক্ষা করব। প্যানিক হওয়ার কিছু নাই। 7-8টা ব্যাংকের জন্য কিন্তু আমাদের 61টা ব্যাংক ডুবে যাবে না। ঋণখেলাপি ব্যবসায়ী ও রাজনীতিবিদদের দেশে থাকা অর্থ সম্পদ জব্দ করে ঋণের অর্থ উদ্ধারে নতুন করে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। দুবাই, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রে পাচার হওয়া অর্থ ফেরত আনতে আন্তর্জাতিক সংস্থার সহায়তা নেওয়া হচ্ছে বলেও জানান গভর্নর। বিদেশে যেগুলো অর্থ তারা পাচার করেছে সেগুলোকে আনার জন্য আমরা আইনগত এবং ইন্টারন্যাশনাল এফোর্ট আমরা নেব, যাতে আমাদের সম্পদ যেটা লুণ্ঠন করে নিয়ে গেছে সেটা আমরা ফেরত দিতে পারি। এর আগে ব্যাংকার্স সভায় মূল্যস্ফীতি না কমা পর্যন্ত পলিসি রেট বাড়ানো হবে না বলে জানায় বাংলাদেশ ব্যাংক। ডলার বিনিময়ে এক্সচেঞ্জ রেট 120 টাকার নির্দেশনা দেওয়া হয় ওই বৈঠকে। শারফুল আলম, ATN বাংলা, ঢাকা। চট্টগ্রাম মহানগরীতে একসময় 200-এরও বেশি পাহাড় থাকলেও এখন অস্তিত্ব আছে হাতে গোনা কয়েকটির। দখল আর উন্নয়নের নামে কাটা হয়েছে এসব পাহাড়। তবে এবার অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রামে পাহাড় কাটা ও দখলদারদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। পাহাড়ের উপরেই একসময় গড়ে উঠেছিল চট্টগ্রাম নগরী, যার বৈশিষ্ট্য আর প্রাকৃতিক রূপ ছিল অনন্য। কিন্তু 2 শতাধিক পাহাড়ের সেই নগরী থেকে হারিয়ে গেছে বেশিরভাগ পাহাড়। কোথাও পাহাড় কেটে, কোথাও বা প্রাকৃতিক লেক দখল করেই গড়ে উঠেছে বসতি। বছরের পর বছর এভাবেই চলছে পাহাড় কাটার মহোৎসব। অভিযোগ রয়েছে, পাহাড় দখল করে নিম্ন আয়ের মানুষকে এসব পাহাড়ে থাকার ব্যবস্থা করে দিচ্ছে বেশ কয়েকটি চক্র। বিনিময়ে মাসিক হিসেবে আদায় করা হচ্ছে ভাড়া। ওই দখলদাররা তাদের ছত্রছায়ায় পাহাড় কেটে বসতবাড়ি বানিয়ে বিক্রি করেছে। পাহাড় ব্যবস্থাপনা কমিটির তথ্য মতে চট্টগ্রাম নগরের 26টি পাহাড়ে অবৈধভাবে ঝুঁকি নিয়ে বসবাস করছে প্রায় 7,000 পরিবার। আমরা ভূমি জরিপ অধিদপ্তর থেকেও তথ্য নিচ্ছি, নিয়ে আমরা সবকিছু সহ আমাদের আইনও কিছু আমরা সংশোধন করার প্রস্তাবনা দিব এবং এই যে জেলা প্রশাসনের সহায়তায়, ভূমি মন্ত্রণালয়ের সহায়তায় এই জায়গাগুলো যাতে স্থায়ীভাবে পাহাড় হিসেবে লিপিবদ্ধ করা হয়, জমির খতিয়ান চেঞ্জ করা হয়, সেই বিষয়ে আমাদের মন্ত্রণালয় থেকে আন্তঃ মন্ত্রণালয় সভা করে সুপারিশ দেওয়া হবে। পাহাড় ব্যবস্থাপনা কমিটি এসব রোধে নানা সুপারিশ করলেও প্রশাসনের নির্লিপ্ততায় এতদিন তা ছিল শুধুই কাগজে কলমে। ফলে নগরীর বায়েজিদ, পাঁচলাইশ, খুলশি সহ বিভিন্ন এলাকার 57% পাহাড় উধাও হয়ে গেছে। পানি এবং মাটিতে আমার 30% এলাকা বায়োডাইভার্সিটির জন্য কনজারভেশন করতে হবে, রাখতে হবে কনজার্ভড। এটা শুধু মানুষের জন্য না, পুরো বায়োডাইভার্সিটির জন্য। এখন ওখানে আমরা 10%-এও যেতে পারছি না। আমাকে এই অভিযানগুলো করে আমাকে একদম নিষিদ্ধ করে দিতে হবে যে এই এলাকায় কোনোভাবে পাহাড় কাটা যাবে না, জীববৈচিত্র্য নষ্ট করা যাবে না। 2007 সালে একদিনেই পাহাড় ধসে নারী শিশু সহ চট্টগ্রামে মারা যান 127 জন। এরপর 2008 সালে লালখান বাজারের মতিঝর্ণা এলাকায় পাহাড় ধসে মৃত্যু হয় 4 পরিবারের 12 জনের। এভাবে 2023 সাল পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন জায়গায় পাহাড় ধসে প্রাণ গেছে অন্তত 200 জনের।
সৈয়দ তাম্মিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। এবার পার্টেক্স খেলার খবর। দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। রাত 11টার পর ঢাকা পৌঁছায় বাংলাদেশ দলের একাংশ। শান্ত, লিটন, মিরাজ, নাহিদ রানা সহ 8 ক্রিকেটার এসেছেন প্রথম বহরে। সাকিব আল হাসান না আসলেও শান্তদের সাথে ছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ও কোচ চন্ডিকা হাথুরু সিংহে। দলের বাকি সদস্যরা আসবেন বুধবার দিবাগত রাত 2টায়। দেশে ফেরার পর প্রথমে ক্রিকেট অপারেশনসের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফিস বিমানবন্দরে রিসিভ করেন ক্রিকেটারদের। এরপর বিসিবি পরিচালক আকরাম খান, ফাহিম সিনহা, নাজমুল আবেদিন ফাহিম এবং ইফতেখার রহমান মিঠু ফুল দিয়ে বরণ করে নেন তাদের। পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব আনুষ্ঠানিকতা শেষে ইতিহাস গড়া এই সিরিজ নিয়ে গণমাধ্যমে কথা বলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই সিরিজটা খুবই ভালো হয়েছে। আমরা যেভাবে প্রিপারেশন নিয়েছি যাওয়ার আগে এবং এখানে যাওয়ার পরে প্রত্যেকটা প্লেয়ারের মাইন্ডসেট, স্কিল নিয়ে চিন্তা ভাবনা, ওভারঅল খুবই ভালো একটা প্রিপারেশন ছিল। আমার কাছে মনে হয় সব থেকে বড় অ্যাচিভমেন্ট এটা আমাদের বাংলাদেশ ক্রিকেটের। প্লেয়ারদের একটা সবসময় একটা জিনিস থাকে যে আমাদের এভিডেন্সের অনেক সময় প্রয়োজন হয়, তো আমরা এই জিনিসটা এবার করতে পেরেছি এবং আমরা জানি যে আমরা যদি আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারি যে কোনো দলকে আমরা হারাতে পারবো। প্রধান উপদেষ্টার সাথে তো কথা হয়েছে, উনি দেখা করতে চেয়েছেন, যেটা আমি আগেও বলেছি। সাকিব ভাইয়ের বিষয়টা নিয়ে অবশ্যই এটা একটা ডিফারেন্ট বিষয়, বাট প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছেন। স্বাগতিক ভুটানের বিপক্ষে আজ আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ দল। এই খেলার মধ্য দিয়ে 3 মাসের লম্বা বিরতির পর মাঠে ফিরছে জাতীয় দলের খেলোয়াড়রা। সবশেষ এশিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে লেবাননের কাছে 4-0 গোলে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। ভুটানের বিপক্ষের ম্যাচ দিয়ে জয় ফিরতে চায় জামাল ভুঁইয়ারা। তবে লম্বা সময় মাঠের বাইরে থাকায় এই ম্যাচে ফিটনেস একটি বড় ইস্যু হতে পারে অনুশীলনে, তাই সেদিকে বেশি মনোযোগী বাংলাদেশ দল। আর কন্ডিশনের সাথে মানিয়ে নিতে প্রথম খেলার 6 দিন আগেই সেখানে গেছেন জামাল ভুঁইয়ারা। এদিকে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ভুটানও চাইবে বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিতে। ভুটানের রাজধানী থিম্পুতে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় শুরু হবে খেলা। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরো একবার। শেখ হাসিনা পতনের 1 মাস পূর্তিতে আজ ঢাকায় শহীদী মার্চ কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। জাতীয় সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পরিকল্পনা জানালেন তারেক রহমান। ঢাকার নেতাকর্মীদের সাথে মত বিনিময়। পদত্যাগের সব প্রস্তুতি শেষ, আজ সংবাদ সম্মেলনে ঘোষণা দিতে পারেন প্রধান নির্বাচন কমিশনার। এবং শ্রমিক আন্দোলনে বন্ধ হচ্ছে একের পর এক কারখানা, নেপথ্যে রাজনৈতিক ইন্ধন, কঠোর অবস্থানে সরকার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।